আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএস কুমিল্লা সরকারি কলেজে যোগদান করেছি। আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা কিভাবে কাজ করে। মোটামুটি হচ্ছে পুরো পাওয়ার সিস্টেমটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষভাবে আমরা ফোকাস করব মূলত হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিভাবে কাজ করে। সো আমাদের এই আলোচনার মধ্যে আমি হয়তো অনেক কিছুই হয়তো খুব ইলাবোরেট হয়তো করব না, কারণ আপনারা সবাই হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। সো আপনারা সবাই হচ্ছে বেসিক বিষয়গুলো জানেন। সো এরকম যদি কখনো হয় যে আমি হয়তো কোনো বিষয় হয়তো ডিটেলস বলি নাই, বাট আপনি যদি মনে করেন যে সেই বিষয়টা আপনি ক্লিয়ার না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন বা কমেন্ট করে জানাবেন। তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেই বিষয়টা ডিটেলস বলার জন্য। আমার মূলত ফোকাস থাকবে যে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। তো আমরা যদি একটু পাওয়ার সিস্টেমের সিনারিওটা চিন্তা করি, একটা পাওয়ার সিস্টেম কোনো একটা দেশের কিভাবে কাজ করে, তো সেটা দেখতে এরকম। প্রথমে আপনাকে পাওয়ারটা হচ্ছে জেনারেট করতে হবে। পাওয়ারটা জেনারেট করেন, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় পাওয়ার প্ল্যান্ট বলি বা জেনারেটিং স্টেশন বলি। সো পাওয়ার জেনারেট করলেন, জেনারেট করার পর আপনাকে সেই পাওয়ারটা হচ্ছে আপনাকে ট্রান্সমিট করতে হবে। এবং এই ট্রান্সমিশন আমরা যখন করি, আমরা সাধারণত উচ্চ ভোল্টেজে আমরা সেটাকে হচ্ছে ট্রান্সমিট করি, এবং ট্রান্সমিট করার পর আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করি, এবং ডিস্ট্রিবিউশনের পরে ফাইনালি হচ্ছে আমরা কনজিউমার এন্ডে আমরা সেটাকে পৌঁছে দিই। কনজিউমার মিনস সেটা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো ফ্যাক্টরি হতে পারে, অথবা আমাদের বাসাবাড়ির মধ্যেও সেটা হতে পারে। সো এখন আমরা যে পাওয়ার স্টেশন যেটাকে বললাম বা জেনারেটিং স্টেশন যেটা, সো এই পাওয়ার প্ল্যান্ট কি জিনিস আমি একটু আগেই বলেছি যে পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে যেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে জেনারেট করা হয়। তো এই পাওয়ার প্ল্যান্টের যে সোর্স যেটা, এই পাওয়ার স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন রকমের হইতে পারে, যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হতে পারে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে পারে, বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হতে পারে, রিনিউয়েবল এনার্জি সোর্স বেস পাওয়ার প্ল্যান্ট হইতে পারে। সো হাইড্রো ইলেকট্রিক যদি একটা উদাহরণ বলি, আপনারা জানেন যে আমাদের দেশে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে রাঙামাটির কাপ্তাইতে। দেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশে আছে। থার্মাল, তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগিয়েও সেখান থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা হয়। এবং এই যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেই পাওয়ার প্ল্যান্টগুলো সাধারণত যে ভোল্টেজে কাজ করে সেটা হচ্ছে 11 কেভি বা 11 কিলোভোল্ট। এবং পাওয়ার প্ল্যান্টগুলো যেই পাওয়ারটা জেনারেট করে সেটা সাধারণত হচ্ছে মেগাওয়াটে, সাধারণত হচ্ছে তারা হচ্ছে পাওয়ার জেনারেট করে। আমরা জানি পাওয়ারের একক হচ্ছে ওয়াট, যেহেতু হচ্ছে পাওয়ার প্ল্যান্টগুলো হিউজ পরিমাণের পাওয়ার জেনারেট করে, সেজন্য আমরা এখানে এককটা সাধারণত মেগাওয়াটই হয়ে থাকে। সো এইখানে একটু আলোচনা করেছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেখানে র মেটেরিয়ালসটা কি হয়, সেটা হচ্ছে মূলত কোলকে বার্ন করে সেটাকে ফাইনালি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পানির যে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি আছে সেইটাকে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে ফাইনালি সেটাকে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। অর্থাৎ যতগুলো টাইপ হতে পারে এখানে পাওয়ার প্ল্যান্টের যে সোর্স, সেগুলো সবার ক্ষেত্রেই হচ্ছে মূলত শেষ পর্যন্ত আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি পেয়ে থাকি। তো আমাদের হচ্ছে পাওয়ার প্ল্যান্ট পরবর্তী ক্লাসের মধ্যে আছে, সেই জায়গাতে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করব। আজ আজকে একটু আপনার ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বোঝার আগে আমাকে অবশ্যই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার জেনারেশনটা কিভাবে হয়, সোর্স কি, সেই কনসেপ্টটা একটু জানা থাকা দরকার। সেই জন্য এটা একটু আলোচনা করছি। এবং আপনারা জানেন বাংলাদেশের রূপপুরে, পাবনা জেলার রূপপুরে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। সেখানে হচ্ছে 2400 মেগাওয়াটের 1200 মেগাওয়াট করে 2400 মেগাওয়াটের দুইটা ইউনিট রয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে রিনিউয়েবল যে সোর্সগুলো আছে সেগুলো থেকে ছোট ছোট পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা হয়। সো এইটা হচ্ছে একটা সিনারিও আর সিনারিও। আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। সে ব্লক ডায়াগ্রাম থেকে আসলে খুব একটা আইডিয়া পাওয়া যায়, বাট আসলে খুব ভালোভাবে বোঝা যায় না পাওয়ার সিস্টেম কিভাবে কাজ করে। সো এইটা একটু আই হোপ যে দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে জেনারেটিং স্টেশন বা যেটাকে আমরা পাওয়ার প্ল্যান্ট বলি, সেই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার জেনারেট করে, এবং জেনারেট করে সেটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইনে হচ্ছে তুলে দেওয়া হয়। এবং আমরা যখন ট্রান্সমিশন লাইনে হচ্ছে পাওয়ারটাকে তুলে দেই, তখন
যখন হচ্ছে খুব হাই ভোল্টেজে সেটাকে আমরা ট্রান্সমিট করি। কেন হাই ভোল্টেজে ট্রান্সমিট করি আমরা হচ্ছে পরের আলোচনার মধ্যে সেই জিনিসগুলোতে আসবো। সো এই এখানে হচ্ছে এই হাই ভোল্টেজ করার জন্য আমরা সাধারণত হচ্ছে ট্রান্সফর্মার ইউজ করি। আমরা জানি ট্রান্সফর্মার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সো স্টেপ আপ ট্রান্সফর্মারের কাজ হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে ট্রান্সফার করা, এবং স্টেপ ডাউনের কাজ হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করা। তো আমরা শুরুতেই বলেছিলাম যে পাওয়ার প্ল্যান্টগুলোর ক্ষেত্রে সাধারণত হচ্ছে জেনারেটিং ভোল্টেজটা হচ্ছে 11 কেভি, বাট আমরা যখন ট্রান্সমিট করি সেটা সাধারণত শুরুতে 33 কেভি, 33 থেকে পরবর্তীতে 120 কেভি অথবা হচ্ছে 220 কেভি, এরকম হচ্ছে উচ্চ ভোল্টেজ আমরা সেটাকে হচ্ছে ট্রান্সমিট করি। কেন ট্রান্সমিট করি একটু পরে সেই আলোচনায় আসছি। দেন আমরা যখন ডিস্ট্রিবিউশনের মধ্যে আসি, সো ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে সেটাকে আবার হচ্ছে অর্থাৎ ট্রান্সমিশন ভোল্টেজটা অনেক হাই থাকে, সেই হাই ভোল্টেজটাকে ধাপে ধাপে হচ্ছে মূলত কমানো হয়, এবং কমানোর পরে লাস্টে হচ্ছে যখন আমরা হচ্ছে ইউজার এন্ডে আসি, যেমন হচ্ছে মিল ফ্যাক্টরি, সেগুলোতে সাধারণত হচ্ছে 3 ফেজ সিস্টেম ব্যবহার করা হয়, এবং আমরা বাসা বাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ ব্যবহার করি। সো আমরা জানি সিঙ্গেল ফেজ বলতে সাধারণত 220 ভোল্ট, অথবা আমরা এইভাবে বলতে পারি 180 থেকে 220 বা 230 ভোল্ট বোঝায় 3 ফেজ সিঙ্গেল ফেজ। আই হোপ যে আপনার এই কনসেপ্টগুলোর সাথে ক্লিয়ার। যদি না হয় আমরা হচ্ছে সেই ক্লাসগুলোতে এই বিষয়গুলোতে ক্লিয়ারভাবে আলোচনা করব। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আপনারা সবাই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কনসেপ্টটা বোঝেন। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে হচ্ছে আবার এই সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে সেটাকে হচ্ছে একটা লাইনে হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ সিস্টেম যত জটিলই হোক না কেন সেটাকে হচ্ছে সিম্পলিফাইড ওয়েতে সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা। সো আমরা একদম শুরুতেই যে ব্লক চিত্র দেখেছি সেখানেও দেখেছি শুরু হয় একটা জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট, দেন পাওয়ার প্ল্যান্ট থেকে সেটা হচ্ছে ট্রান্সমিশন হয়। সেই ট্রান্সমিশনের ক্ষেত্রে জেনারেটিং ভোল্টেজটা সাধারণত হচ্ছে 11 কেভি হয়ে থাকে, এবং যখন আমরা ট্রান্সমিশনে আসি সেই ট্রান্সমিশনে আস্তে আস্তে ভোল্টেজটাকে হচ্ছে সেটাকে রাইজ করা হয়, এবং ট্রান্সমিশনের পরে আবার হচ্ছে যখন ডিস্ট্রিবিউশনে আসে দেন একইভাবে হচ্ছে ভোল্টেজটাকে হচ্ছে কমানো হয়, দেন ফাইনাল হচ্ছে কনজিউমার এন্ডে এসে সেটা হয় 220 ভোল্ট, অথবা সাধারণত হচ্ছে 3 ফেজ সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। আমরা একটু আগে বলেছি আমরা বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্ট অর্থাৎ সিঙ্গেল ফেজ ব্যবহার করি। ফ্যাক্টরি বা মিল ইন্ডাস্ট্রি সেগুলোতে হচ্ছে ক্ষেত্র বিশেষে 3 ফেজ দরকার হয়। সো এখন একটা প্রশ্ন যেটা আমি বারবার বলেছি যে আমাদের জেনারেটিং ভোল্টেজ, সো এটা আসার মতন একটা প্রশ্ন, এরকম প্রশ্ন হতে পারে যে জেনারেটিং ভোল্টেজটা কত। সো জেনারেটিং ভোল্টেজটা হচ্ছে 11 কেভি বা 11 কিলো ভোল্ট। সো কেন 11 কেভি, হোয়াই নট সামথিং মোর অর সামথিং লেস? সো 11 কেভি এটা করার কারণ হচ্ছে আপনারা ওহমস লটা জানেন যে ভি সমান হচ্ছে আই আর। সো আমার এই ভোল্টেজটা আমি যদি হচ্ছে শুরুতে যদি চিন্তা করি যদি বেশি হয়, আমি বেশি ভোল্টেজে কেন সেটাকে জেনারেট করছি না, তো আমরা এখান থেকে যদি একটু আইটা বের করি, আই মানে হচ্ছে কত, আই মানে হচ্ছে ভি ভাগ হচ্ছে আর। সো আমি যদি হচ্ছে এই ভোল্টেজটাকে 11 কেবি থেকে অনেক বেশি পরিমাণ যদি আমি ভোল্টেজ নেই, সেই ক্ষেত্রে আমার এই কারেন্টটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আর কারেন্ট বেশি পরিমাণ হওয়া মানে হচ্ছে আমার কন্ডাক্টরের সাইজ অনেক বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি তো সাধারণত আমরা কন্ডাক্টর হিসেবে কপার বা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। সো আমি কপার অথবা অ্যালুমিনিয়াম যেটা আমি ব্যবহার করি না কেন সেক্ষেত্রে আমার হচ্ছে দাম হচ্ছে অনেক বেড়ে যাবে। আবার আমি যদি কম ভোল্টেজে ইয়ে করি সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে একইভাবে হচ্ছে আমাকে প্রবলেম ফেস করতে হবে, যেই কারণে হচ্ছে সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রেই হচ্ছে জেনারেটিং ভোল্টেজটা এটা হচ্ছে 11 কেবিতেই হচ্ছে রাখা হয়। যদি আমরা হচ্ছে কম করি সেক্ষেত্রেও আমাকে সেই কমটা ম্যানেজ করার জন্য আমাকে হচ্ছে অনেক বেশি পরিমাণ স্ট্রাগল করতে হবে। সো এই দুইটা প্রসেসকেই ব্যালেন্স করার জন্য, অর্থাৎ খুব বেশি কমালে আমাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে, আবার যদি বাড়ায় সেক্ষেত্রে আমাকে প্রবলেম ফেস করতে হবে। এই দুইটাকে হচ্ছে ব্যালেন্স করার জন্য আমরা সাধারণত হচ্ছে 11 কেবিতেই হচ্ছে পাওয়ারটাকে জেনারেট করে থাকি। সো আমি এতক্ষণ আমরা হচ্ছে জেনারেশন বা পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার আসে হচ্ছে ট্রান্সমিশনটা কিভাবে হয়। সো ট্রান্সমিশনটা হচ্ছে সাধারণত হচ্ছে একটা ওভারহেড লাইনের মাধ্যমে হয়ে থাকে।
সেই লাইনটাকেই বলা হয় হচ্ছে ট্রান্সমিশন লাইন। সাধারণত কমন প্র্যাকটিস, যেমন আমরা অনেক সময় দেখে থাকি এইরকম বিভিন্ন জায়গাতে এরকম অনেকগুলো টাওয়ার দেখি। এই টাওয়ারগুলোতে সাধারণত হচ্ছে দুই দিক দিয়ে, আমি যদি ছবিটা একটু খেয়াল করি, এই দিক দিয়ে আমি হচ্ছে কন্ডাক্টর দেখতে পাচ্ছি এবং এই দিক দিয়েও হচ্ছে কন্ডাক্টর দেখতে পাচ্ছি। সো এই কন্ডাক্টরের মাধ্যমে মূলত হচ্ছে পাওয়ারটা হচ্ছে ট্রান্সমিট হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি খুব শর্টকাটে যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে পাওয়ার সিস্টেমটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমরা জানি পাওয়ার স্টেশনগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে এবং সাধারণত পাওয়ার স্টেশনগুলো অনেক কোথায় হবে সেটা অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে একটু রিমোট এলাকাতে আমরা সেটা করার চেষ্টা করি। রিমোট এলাকা বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে যাতে করে হচ্ছে যদি কোনো আনএক্সপেক্টেড বা আনওয়ান্টেড সিচুয়েশন দাঁড়ায়, সো যাতে করে মানুষজনের খুব একটা ক্ষতি না হয়। আরেকটা হচ্ছে আমার র ম্যাটেরিয়ালসের অ্যাভেলেবিলিটির উপরে। যেমন আমরা জানি আমাদের যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা হচ্ছে কাপ্তাতে। সো আমি চাইলেও হচ্ছে এইটাকে হচ্ছে যে কোনো জায়গাতেই করতে পারি না, আমাকে এমন জায়গাতেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন করতে হবে যেখানে হচ্ছে আমার পানিটা হচ্ছে খুব অ্যাভেলেবল আছে। সো এই জিনিসগুলো কনসিডার করেই সাধারণত পাওয়ার স্টেশনগুলো হচ্ছে গড়ে ওঠে বিভিন্ন জায়গাতে। দেন এই পাওয়ার স্টেশনগুলো যেই পাওয়ারটা জেনারেট করে, সেই সারা দেশে টোটাল পাওয়ারটাকে হচ্ছে একটা জায়গায় নিয়ে আসে। যে নিয়ে আসে সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনারা সবাই জানেন পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ। অর্থাৎ তারাই মূলত হচ্ছে ট্রান্সমিশনের কাজটা করে। সো সকল পাওয়ার স্টেশনের যে পাওয়ারটা সেটা হচ্ছে মূলত পিজিসিবি যে ট্রান্সমিশন লাইন আছে সারা দেশে, সেই ট্রান্সমিশন লাইনে তুলে দেওয়া হয় এবং ট্রান্সমিশন লাইন থেকে পরবর্তীতে আপনারা জানেন ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। এবং ডিস্ট্রিবিউশন করার জন্য দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো কোম্পানি আছে, আপনারা সবাই কোম্পানিগুলোর সাথে পরিচিত। ডিপিডিসি, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওয়েস্ট জোন, বিভিন্ন কোম্পানি আছে। দে আর রেসপন্সিবল ফর ডিস্ট্রিবিউশন। দেন পল্লী বিদ্যুৎ আছে। সো এই ট্রান্সমিশনটা সাধারণত খুব কমন প্র্যাকটিস হচ্ছে এটা সাধারণত ওভারহেড লাইন হয়, অর্থাৎ এইরকম হচ্ছে উপর দিয়ে হচ্ছে ট্রান্সমিশন লাইনগুলো গিয়ে থাকে। তবে সেটা কখনো কখনো হচ্ছে আন্ডারগ্রাউন্ডও হইতে পারে অথবা হচ্ছে সাবমেরিনও হইতে পারে। বাট কমন প্র্যাকটিস হচ্ছে সেটা সাধারণত ওভারহেড ট্রান্সমিশন লাইনই ব্যবহার করা হয়। সো যদি বলি আমরা যে ট্রান্সমিশন লাইনটা কি, তাহলে আমরা এটা বলতে পারি এরকম যে ট্রান্সমিশন লাইন ক্যারিজ বাল্ক ইলেকট্রিসিটি ফ্রম দ্য পাওয়ার প্ল্যান্ট টু সাবস্টেশন ওভার লং ডিস্টেন্সেস। অর্থাৎ যেটা বলেছিলাম যে পাওয়ার স্টেশনগুলো সাধারণত দেশের বিভিন্ন জায়গাতে যে কোনো দেশের ক্ষেত্রে ছড়ানো ছিটানো থাকে। সো সেখান থেকে সেই পাওয়ারটাকে মূলত হচ্ছে ট্রান্সমিট করা হয় এবং এই ডিস্টেন্সটা কখনো কখনো অনেক বেশি হয়ে থাকে। এবং এই যে বাল্ক এনার্জি বলছি বা বাল্ক ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটিটাকে যখন আমি নিয়ে আসি সেটাকে আমরা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মেনটেন করি হচ্ছে হাই ভোল্টেজ। এবং এই যে ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ সেটা আমি একটু আগে বলেছি এটা অনেক বেশি পরিমাণ হয়ে থাকে, যেমন 132 কেবি অথবা 230 কেবি অথবা 400 কেবি পর্যন্ত হতে পারে। যেমন আমি যদি বাংলাদেশের কথা বলি, আমাদের দেশে বর্তমানে সর্বোচ্চ যে ট্রান্সমিশন লাইন সেটা ক্যাপাসিটি হচ্ছে 400 কেভি। সো এরকমও প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন লাইন হচ্ছে কত ভোল্টেজের, তার মানে সেটার উত্তর হচ্ছে 400 কেভি। এবং আমাদের হচ্ছে একটা প্রজেক্ট অনগোয়িং আছে, বাট সেটা এখন হচ্ছে রান হয়নি, সেটা হচ্ছে 765 কেভি। সো এই মুহূর্তে বাংলাদেশে অপারেটিং ম্যাক্স সর্বোচ্চ ভোল্টেজটা হচ্ছে 400 কেভি। সো যেটা বলছিলাম যে ওভারহেডটা হচ্ছে খুব কমন, বাট এটা ছাড়াও হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনও হতে পারে। কখন সেটা ব্যবহার করব পরের স্লাইডগুলোতে আমরা হচ্ছে এই বিষয়টা আলোচনা করব। এখন এই ট্রান্সমিশন লাইনের কাজটা কি, ট্রান্সমিশন লাইনের কাজটা হচ্ছে পাওয়ারটাকে ট্রান্সমিট করবে এবং এই ট্রান্সমিশনটা যাতে করে হচ্ছে মিনিমাম লসে হয়। সো এটাকে এমন মেকানিজম আমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমার জেনারেটিং স্টেশনটা অনেক দূরে এবং সেখান থেকে আমি হচ্ছে অনেক দূরে পাওয়ারটাকে ট্রান্সমিট করছি। সো আমার যাতে করে লসটা যাতে করে মিনিমাম হয়। এখন প্রশ্ন হতে পারে আমরা কেন বারবার বলছি যে ট্রান্সমিশন লাইনে ভোল্টেজটা অনেক বেশি হয়। এটার কারণ হচ্ছে আপনারা জানেন আই সমান হচ্ছে পি সমান হচ্ছে কত ভিআই, অথবা আমরা যদি এটাকে এইভাবে লিখি যে ভি, এখানে লিখি ভি সমান হচ্ছে কত আই আর ইন্টু হচ্ছে আই, তার মানে দাঁড়াচ্ছে কত আই স্কোয়ার আর, তার মানে পি হচ্ছে কত
আই স্কোয়ার আর। এখন আমি যেটা বলেছিলাম যে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ারটা জেনারেট করে সেটা কিন্তু ফিক্সড। সো এই পাওয়ারটাকে আমি ধরে নিচ্ছি 5 মেগাওয়াট বা 10 মেগাওয়াট যে পাওয়ারটা জেনারেট করছে, সেই পাওয়ারটাকে আমাকে দীর্ঘ দূরত্বে আমাকে সেটা ট্রান্সমিট করতে হচ্ছে। সো ট্রান্সমিট করার ক্ষেত্রে আমাকে যেইটা অ্যানসার করার চেষ্টা করতে হবে আমার যাতে করে লসটা কম হয়। এখন এই ইকুয়েশনটা হচ্ছে, পাওয়ার ইকুয়েশনটা হচ্ছে পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। এখন এই আইটা আমার হচ্ছে যখন হচ্ছে বেশি হবে তখন আমার এইখানে হচ্ছে লসটাও হচ্ছে আমার, আইটা বেশি হবে মানে হচ্ছে লসটা বেশি হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, ভি সমান হচ্ছে আই, তার মানে আই সমান হচ্ছে ভি, আই সমান হচ্ছে আমার, এখানে যদি লিখি ভি ভাগ হচ্ছে আর। তার মানে হচ্ছে, অথবা আমি যদি এটা এইভাবে একটু লিখি, পি সমান ভি আই কস থিটা, এটা এইভাবে না লিখি, ওকে। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি যে আই সমান কি হবে, আবার একটু লিখি, পি সমান হচ্ছে ভি আই। তার মানে আমি যদি লিখি আই, আই সমান হচ্ছে কত, পি ভাগ হচ্ছে ভি। সো আমি যেটা বলেছিলাম পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ারটা জেনারেট করে সেটা কিন্তু ফিক্সড। তার মানে হচ্ছে আমি এই ভোল্টেজটাকে আমি যত বেশি বাড়াবো তার মানে আমার কারেন্টটা হচ্ছে কমে যাবে। আর কারেন্টটা যদি কম হয় তখন আমি যদি এটাকে পাওয়ার লস বলি, পাওয়ার লসের সূত্রটা হচ্ছে আই স্কোয়ার আর, তার মানে লসটা হচ্ছে আমার কম হবে। এই কারণে হচ্ছে আমরা মূলত হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজটাকে হচ্ছে বেশি রাখি যাতে করে আমার লসটা হচ্ছে কম হয়। সো এইটা একটা কোশ্চেন হতে পারে যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজটাকে হচ্ছে কেন বেশি রাখি, কেন হচ্ছে ট্রান্সমিশন কারেন্টটাকে হচ্ছে বেশি করা হয় না। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যখন আমার এই ভোল্টেজটা যখন বেশি হবে তখন আমার কারেন্টটা কম হবে, আর কারেন্ট কম হওয়া মানে হচ্ছে লস কম হবে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যখন আমার হচ্ছে কারেন্ট বেশি হবে তার মানে সেটার জন্য আমাকে অনেক হেভি কন্ডাক্টর ইউজ করতে হবে, এবং হেভি কন্ডাক্টরের জন্য আমার কস্ট হচ্ছে অনেক বেড়ে যাবে। সো এই সব কিছু চিন্তা করে হচ্ছে মূলত ভোল্টেজটাকে হচ্ছে বেশি রাখা হয়। সো যে যে আলোচনাটা আমরা এখানে ছিলাম যে প্রাইমারি ট্রান্সমিশনের কাজ হচ্ছে 11 কেভি যে ভোল্টেজটা আছে সেইটাকে হচ্ছে আস্তে আস্তে বাড়ানো, অর্থাৎ সেটা এরকম হইতে পারে 33 কেভি, দেন 33 কেভি থেকে হতো 132 কেভি, অথবা হচ্ছে 230 কেভি। এইভাবে আস্তে আস্তে হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশনের কাজ হচ্ছে জেনারেটিং যে ভোল্টেজ আছে 11 কেভি সেইটাকে হচ্ছে ভোল্টেজটাকে হচ্ছে বাড়ানো। সেকেন্ডারি ট্রান্সমিশনের কাজ হচ্ছে আমার যে ভোল্টেজটা আছে অর্থাৎ সেটা হইতে পারে হচ্ছে 132 অথবা 230 অথবা 400 কেভি যে ভোল্টেজটা আছে এইটাকে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমানো। এবং আমরা জানি আমরা এই কাজগুলো করার জন্য হচ্ছে আমরা মূলত ট্রান্সফর্মার ইউজ করি, কারণ ট্রান্সফর্মারের কাজই হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ আপ অথবা হচ্ছে স্টেপ ডাউন করা। তার মানে এই সেকেন্ডারি ট্রান্সমিশনে এসে আমি কি করবো, আমার ভোল্টেজটাকে মূলত হচ্ছে স্টেপ ডাউন করব। সো এইখানে আমি একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করিয়েছি যে আমার ট্রান্সমিশন সিস্টেমটা কীরকম এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কীরকম হয়। যেটা বলেছিলাম যে ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমার ভোল্টেজটা হচ্ছে অনেক বেশি হয়, সেটা হতে পারে হচ্ছে 33 কেভি অথবা 132 কেভি অথবা 230 অথবা সর্বোচ্চ হতে পারে হচ্ছে 400 কেভি। সো 400 কিলো ভোল্ট মানে এটা একটা হিউজ পরিমাণ একটা ভোল্টেজ। আপনারা জানেন আমাদের বাসা বাড়ির ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। সো এই 220 ভোল্টের অবস্থা খারাপ, তারপর যদি 400 কেভি হয় এটা তো আমরা চিন্তাই করতে পারি না। সো এই কারণে সাধারণত আমরা যে টাওয়ারগুলো ব্যবহার করা হয় অর্থাৎ ট্রান্সমিশনের জন্য সেই টাওয়ারগুলো সাধারণত হচ্ছে অনেক উঁচুতে হয়ে থাকে। এই যে আপনার এখানে হাইটটা যদি একটু কম্পেয়ার করেন, যে ট্রান্সমিশনের যে টাওয়ারগুলো আছে সেগুলো থেকে ডিস্ট্রিবিউশন যে টাওয়ারটা আছে সেটার হাইট তুলনামূলকভাবে হচ্ছে কম, এবং ট্রান্সমিশন যে টাওয়ারগুলো আছে সেগুলো অনেক বেশি মজবুত হয়ে থাকে। ডিস্ট্রিবিউশন টাওয়ার অর্থাৎ আমরা আমাদের আশেপাশে বিভিন্ন যে ইলেকট্রিক পোলগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশনের উদাহরণ। সো সেই ডিস্ট্রিবিউশনটা সাধারণত অপেক্ষাকৃত হচ্ছে কম হাইটের হয়ে থাকে এবং হচ্ছে সেটা খুব একটা স্ট্রেংথ দরকার হয় না,
যদি আমি সেটাকে কম্পেয়ার করছি ট্রান্সমিশন লাইনের সাথে। তো যদি এরকম কোশ্চেন করা হয় যে ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে কম্পারিজন করার জন্য বা কোনটি সত্য, এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা এটুকু গেস করতে পারবো বা এটুকু জানছি, সেটা হচ্ছে যে টাওয়ারগুলো আমরা ব্যবহার করি ট্রান্সমিশনের জন্য সেগুলো হচ্ছে অনেক বেশি স্ট্রং, কারণ এগুলোকে অনেক বেশি পরিমাণ টেনশন নিতে হয় কম্পেয়ার টু ডিস্ট্রিবিউশন লাইন, এবং এদের হাইট হচ্ছে অনেক বেশি হয়। এবং এইখানে যে কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয় সেই কন্ডাক্টরগুলো হচ্ছে অনেক মোটা থাকে, বাট ডিস্ট্রিবিউশনে যে কন্ডাক্টর ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যেটাকে সাধারণত তার বলে থাকি, এই কন্ডাক্টরগুলো হচ্ছে অপেক্ষাকৃত হচ্ছে চিকন হয়ে থাকে। সো প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি আলোচনা করেছি। যে ডিস্ট্রিবিউশন আসা মানে হচ্ছে আমার ট্রান্সমিশন যে হাই ভোল্টেজ ছিল সেটাকে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে সেটাকে আমরা কমানোর জন্য আমরা ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করি। সো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে যে 400 কেভি অর্থাৎ 230 কেভি যে ভোল্টেজটা ছিল সেটাকে হচ্ছে আস্তে আস্তে কমানো, এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে আমার ভোল্টেজটাকে হচ্ছে সিঙ্গেল ফেজ অথবা হচ্ছে 3 ফেজের মধ্যে নিয়ে আসা। আমরা জানি যে আমরা বাসা বাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ অথবা হচ্ছে 220 ভোল্ট ব্যবহার করি। আমি 220 ভোল্ট বলছি, সাধারণত 220 বা 230 হয়ে থাকে। এটা কখনো কখনো হচ্ছে ফ্লাকচুয়েট হয় 180 থেকে 220 এরকম ফ্লাকচুয়েট করে। দেন হচ্ছে মিল ফ্যাক্টর, সেখানে আমরা সাধারণত হচ্ছে 3 ফেজ ব্যবহার করি। সো আমার এই ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ হচ্ছে গ্রাহক পর্যায়ে অর্থাৎ কনজিউমার এন্ডে হচ্ছে সেই ভোল্টেজটাকে ব্যবহার উপযোগী একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া। সো যদি প্রশ্ন করা যায় ডিস্ট্রিবিউশন লাইনের কাজ কি, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, এই ডিস্ট্রিবিউশন লাইন ডেলিভার্স ইলেকট্রিসিটি ফ্রম সাবস্টেশনস টু কনজিউমার্স। অর্থাৎ সেটা হচ্ছে আমাকে সাবস্টেশন থেকে কনজিউমার আমার আপনার বাসার মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটিটা হচ্ছে সাপ্লাই করে থাকে। সাবস্টেশন কি সেটা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে পরের দিকের ভিডিওর মধ্যে আছে। তো এখানে আমরা যদি বলি সাবস্টেশন ভোল্টেজটাকে কি করে, 11 কেভি থেকে সে 420 ভোল্ট অথবা 220 ভোল্টে সে হচ্ছে সাপ্লাই দেয়। আপনারা জানেন সিঙ্গেল ফেজ 220 বা 230 এরকম ভোল্টেজ হয়ে থাকে, এবং 3 ফেজ মানে হচ্ছে 440 ভোল্টের মতো। আচ্ছা, সো যদি বলা হয় ডিস্ট্রিবিউশন লাইনের কাজ কি বা ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ কি, তাহলে আমরা বলতে পারি মেক ইলেকট্রিসিটি ইউজেবল অ্যান্ড সেফ ফর কনজিউমার। কারণ আমাদের বাসা বাড়িতে যে লোডগুলো আছে সেগুলো সাধারণত হচ্ছে সিঙ্গেল ফেজ অর্থাৎ 220 ভোল্টের জন্য সেগুলোকে ডিজাইন করা, এবং কিছু মিল ফ্যাক্টরি সেখানে অনেক লোড আছে যেগুলো হচ্ছে 3 ফেজের জন্য ডিজাইন করা। সো 3 ফেজ সিস্টেম আমাকে 3 ফেজ সাপ্লাই দিতে হবে, এবং যেটা সিঙ্গেল ফেজ অর্থাৎ বাসা বাড়িতে সেখানে আমাকে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিতে হবে। সো এটা অলরেডি আলোচনা করেছি, জেনারেটিং ভোল্টেজটা কেন হচ্ছে 11 কেভি, হোয়াই নট এটার থেকে বেশি বা এটার থেকে কেন কম নয়। সো এটা আমি আবার একটু বলি, সেটা যদি খুব কম হয়ে থাকে তাহলে হচ্ছে আমার হচ্ছে কারেন্টটা হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। কারেন্ট বেশি হওয়া মানে হচ্ছে আমার কন্ডাক্টরের সাইজ হচ্ছে বেড়ে যাবে। এই রিজনগুলো আপনারা সবাই জানেন যে সেই ক্ষেত্রে হচ্ছে কপার লসটা হচ্ছে বেড়ে যাবে, কারণ কারেন্ট বেশি হওয়া মানে হচ্ছে আমরা জানি পাওয়ার সূত্রটা হচ্ছে I² আর, তার মানে কারেন্ট বেশি মানে হচ্ছে আমার লসটাও বেশি হবে। সো আমার লস বেশি হয় সেটা কখনোই হচ্ছে খুব ভালো সিস্টেম হতে পারে না। দেন যদি খুব বেশি আমরা করে থাকি সেক্ষেত্রে আমার জন্য যে ইনসুলেশন দরকার হবে সেই ইনসুলেশনটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ হবে। সো একটু আগে যেটা বলেছে আমাকে এমনভাবে সিস্টেমটা ডিজাইন করতে হবে যাতে করে আমার জন্য লেস রিস্ক থাকে, এবং আমার জন্য যাতে করে হচ্ছে খরচটা হচ্ছে অপটিমাম একটা খরচ হয়, অর্থাৎ খুব বেশিও যাতে না হয়, খুব কমলে তো অবশ্যই ভালো, বাট কমাতে গেলে যে আদার্স যে প্রবলেমগুলো আসবে সেটা দিয়ে আমার খরচ হচ্ছে অনেক বেড়ে যাবে। এই জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে 11 কেভি, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল একটা জেনারেটিং ভোল্টেজ। এটার জন্য হচ্ছে যদি বলা হয় হোয়াই 11 কেভি, দেন আমরা বলতে পারি ইনসুলেশন কস্ট হচ্ছে মডারেট, দেন এটা কি হচ্ছে জেনারেটর সাইজটা হচ্ছে তুলনামূলক ম্যানেজেবল, এবং সেটাকে সহজে মেনটেনেন্স করা যায়, এবং যে কন্ডাক্টর ব্যবহার করা হয় সেইটা হচ্ছে অ্যাভেলেবল, এবং সেটা হচ্ছে খুব বেশি হচ্ছে কস্টলিও হয় না। আচ্ছা, দেন হোয়াইট ট্রান্সমিশন ভোল্টেজ ইজ মাচ হায়ার, কেন অনেক বেশি ভোল্টেজ রাখি সেটাও হচ্ছে একই রিজন। আমরা অলরেডি আলোচনা করেছি যে লসের সূত্রটা হচ্ছে I²R। সো আমার হচ্ছে কারেন্ট যদি হচ্ছে কম হয় তার মানে আমার লসটা কম হবে। আর যেহেতু পি সমান হচ্ছে ভিআই অর্থাৎ পাওয়ার যেহেতু ফিক্সড, তার মানে হচ্ছে ভোল্টেজটা যদি বেশি হয় কারেন্ট কম হবে,
অথবা কারেন্ট যদি বেশি হয় ভোল্টেজটা হচ্ছে কম হবে। সো আমি যেহেতু ভোল্টেজটাকে বাড়িয়ে নিচ্ছি, ভোল্টেজ বাড়া মানে হচ্ছে কারেন্টটা কম হবে, আর কারেন্ট কম হওয়া মানে হচ্ছে আমার লস কম হবে। এই কারণে আমরা ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটাকে অনেক বেশি রাখি। এবং যদি বলা হয় সেটা কত, সেটা হইতে পারে হচ্ছে 132 অথবা 230 অথবা হচ্ছে সর্বোচ্চ আমাদের দেশে 400 কেভি। সো এই একটু সামারি আকার এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, যে আমাদের আমরা হচ্ছে কত ভোল্টেজে পাওয়ার প্ল্যান্টে জেনারেট করি, সেটা হচ্ছে 11 কেভি। দেন যদি বলা হয় আমাদের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত, আমরা সেটা বলবো হচ্ছে 400 কেভি। দেন হচ্ছে এই যে স্টেপ আপ ভোল্টেজকে বাড়ানো বা কমানোর জন্য আমরা কি ব্যবহার করি, আমরা সেটা বলেছি যে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের ক্লাস আমরা ডিটেলস ট্রান্সফরমার সম্পর্কে আলোচনা করব, বাট এতটুকু আজকে জেনে রাখি যে ট্রান্সফরমারটা দিয়ে আমরা মূলত হাই ভোল্টেজকে লো ভোল্টেজ অথবা লো ভোল্টেজকে হাই ভোল্টেজ আমরা কনভার্ট করার জন্য মূলত ট্রান্সফরমারটা ব্যবহার করে থাকি। যে ট্রান্সমিশন লাইনের কাজ হচ্ছে হিউজ পরিমাণ যে পাওয়ার সেটাকে লং ডিস্টেন্সে সেটাকে হচ্ছে মূলত ট্রান্সমিট করা। ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেই হাই ভোল্টেজ ছিল সেটাকে আস্তে আস্তে মূলত হচ্ছে আমরা যে ভোল্টেজে বাসাবাড়ির লোডগুলো ডিজাইন করা, অর্থাৎ 220 ভোল্ট অথবা 3 ফেজ যে লোডগুলো আছে, সো সেই ভোল্টেজটাকে হচ্ছে ব্যবহার উপযোগী ভোল্টেজে কনভার্ট করা, অর্থাৎ আইদার 220 ভোল্ট অথবা হচ্ছে থ্রি ফেজ বা 440 ভোল্ট। সো যে আলোচনা আমরা করছিলাম যে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বা ডিস্ট্রিবিউশন সিস্টেমের পাথ অর্থাৎ কি কি ভাবে সেটা হইতে পারে, এটা দুই ভাবে বা তিন ভাবেই বলতে পারি আমরা। একটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন, অর্থাৎ যেটা হচ্ছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেইটা। আরেকটা হইতে পারে হচ্ছে আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ হচ্ছে মাটির নিচ দিয়ে, অথবা হচ্ছে আন্ডার ওয়াটারও হতে পারে। সো প্রশ্ন আসতে পারে যে কখন কোনটা ব্যবহার করবো বা কোনটা ব্যবহার করলে কি সুবিধা অসুবিধা। সো আমরা যদি বলি ওভারহেড ট্রান্সমিশনের ক্ষেত্রে সুবিধা, ওভারহেড ট্রান্সমিশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাকে হচ্ছে মেইনটেনেন্স করা সহজ, অর্থাৎ যদি কখনো কোনো প্রবলেম হয় দেন এটাকে আমরা খুব সহজে এটাকে হচ্ছে ম্যানেজ করতে পারি। ইভেন প্রবলেমটা হচ্ছে কখনো কখনো হচ্ছে যেহেতু হচ্ছে চোখের সামনেই আছে, সো এটা খুব সহজে হচ্ছে চোখে ধরা পড়ে। তার মানে এটার সুবিধা যদি আমরা বলি যে এটাকে ম্যানেজ করা সহজ, মেনটেনেন্স করা এটার জন্য সহজ, এবং খরচ হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে কম। এবং এইখানে আমরা যে কন্ডাক্টর ব্যবহার করি সেখানে সাধারণত আপনারা জানেন কন্ডাক্টর হিসেবে সাধারণত হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা হচ্ছে কপার ব্যবহার করা হয়ে থাকে। বা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, আরও স্পেসিফিক যদি বলি অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, আমরা এইটা ব্যবহার করে থাকি। সো অ্যালুমিনিয়াম ব্যবহার করার রিজন হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে হালকা, এবং সেটা যদিও হচ্ছে কন্ডাক্টিভিটি অর্থাৎ ইলেকট্রিসিটি ফ্লো হওয়া যে রেট সেটা হচ্ছে কপারের তুলনায় কম। বাট এইটার বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমি হচ্ছে দীর্ঘ দূরত্বে পাওয়ারটাকে ট্রান্সমিট করছি, সো আমার যদি হচ্ছে সেই কন্ডাক্টরের যদি ওজন ভর যদি কম হয় তবে সেইটা আমার জন্য হচ্ছে আহ, অধিক টেকসই। কারণ এই যে আপনারা দেখেছেন যে এখান থেকে সাধারণত বা এখান থেকে এইভাবে সাধারণত হচ্ছে ট্রান্সমিশন লাইনগুলো হচ্ছে দীর্ঘ দূরত্ব হচ্ছে পার করে থাকে। সো এইখানে আবার এই কন্ডাক্টরটা যদি হচ্ছে ওজন যদি তুলনামূলকভাবে কম হয় তাহলে এইটা আমার হচ্ছে দীর্ঘ দূরত্বে যখন আমি পাওয়ারটাকে ট্রান্সমিট করব, সো এই ক্ষেত্রে আমার যে টাওয়ার আছে সেই টাওয়ারটা স্ট্রেংথ কম হলেও হবে, বাট আমি কপার ইউজ করতে গেলে সেক্ষেত্রে এই স্টেশন এই টাওয়ার পারপাস আমার হচ্ছে খরচ অনেক বেড়ে যাবে। সো এইসব কারণে সাধারণত হচ্ছে কন্ডাক্টর হচ্ছে এসিএসআর বা হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরই হচ্ছে ট্রান্সমিশন লাইনে সাধারণত ব্যবহার করা হয়। সো এইবার আসে হচ্ছে কেন আমরা এটা ব্যবহার করছি ট্রান্সমিশন লাইন, ওভারহেড ট্রান্সমিশন লাইন। তো যেটা বলছিলাম অ্যালুমিনিয়ামের রিজনটা হচ্ছে লাইট ওয়েট অর্থাৎ ওজন কম, এবং মোটামুটি ভালো হচ্ছে এটা একটা কন্ডাক্টিভিটি রয়েছে। আর কপারের অসুবিধা কি, কপারটা হচ্ছে এটা হচ্ছে একটু ব্যয়বহুল, এবং কপারের ক্ষেত্রে এটা হচ্ছে তুলনামূলক ভারী। বাট আপনি যদি হচ্ছে চিন্তা করেন ভালো কন্ডাক্টর কি, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কপার অ্যালুমিনিয়ামের তুলনায় ভারী কন্ডাক্টর। বাট এই সব কিছু চিন্তা করে মূলত হচ্ছে ট্রান্সমিশন লাইনে আমরা অ্যালুমিনিয়ামটাকেই ব্যবহার করে থাকি। দেন স্যাগ ইনসুলেটর এগুলো হচ্ছে আমাদের পিছন দিকে এই জিনিসগুলো হচ্ছে আলোচনা করা হয়েছে। এটা মূলত হচ্ছে আমরা যে টাওয়ারটা ডিজাইন করি
সে টাওয়ারটা ডিজাইন করার সময় কোন কোন বিষয়গুলোকে আমাকে মাথায় রাখতে হয়। সো একটা ব্যাপার আছে স্যাগ, আরেকটা হচ্ছে টেনশন, তারপর হচ্ছে যে অনেকগুলো ইনসুলেটর ব্যবহার করতে হয়। ইনসুলেটর আপনারা জানেন যে মূলত হচ্ছে যেটার হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে থাকে, সেগুলো হচ্ছে ইনসুলেটর। সেইগুলো কেন ব্যবহার করা হয় সেটা আমরা পরের দিকে আলোচনা করব। শুধু এটুকু বলে রাখি, ইনসুলেটরটা ব্যবহার করা হয় যাতে করে আমার যে হাই ভোল্টেজ বা পাওয়ার যেটা আছে সেটা যাতে করে সরাসরি গ্রাউন্ডে যাতে করে পাস না করতে পারে। সো এবার আসে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। সো প্রথম কথা হচ্ছে আমরা তো সব জায়গাতে চাইলেও হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইন সম্ভব না। এমন যদি একটা উদাহরণ চিন্তা করি, হয়তো একটা বিশাল একটা এলাকা, সেখানে হয়তো হচ্ছে একটা নদী আছে। সো সেখানে হয়তো আমার পক্ষে হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইনটা করা সম্ভব না, অথবা একটা খরস্রোতা হয়তো একটা নদী আছে, সেখানে হয়তো আমার হচ্ছে যদি আমি ওভারহেড ট্রান্সমিশন লাইন বসাতে যাই, সেক্ষেত্রে খরচ হয়তো অনেক বেশি। অথবা হচ্ছে এমন হতে পারে আমার যে টাওয়ার বসাবো, সেই টাওয়ারটা হচ্ছে যেখানে আমি বসাবো সেইটা আসলে টেকসই হবে না। এই রকম ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করে থাকি বা আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইন ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কস্ট আমার হচ্ছে অনেক বেশি হচ্ছে বেড়ে যায়। কারণ হচ্ছে আপনাকে এইখানে আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে আপনাকে হচ্ছে এক্সট্রা কেবল ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যে ওভারহেড যে ট্রান্সমিশন লাইন আপনারা জানেন, সেটা শুধুমাত্র হচ্ছে কন্ডাক্টর থাকে, এটার উপরে কোনো হচ্ছে কেবলিং করা লাগে না। আর যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, যেটা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনসুলেটর দিয়ে সেটাকে হচ্ছে আপনাকে কেবলিং খুব ভালোভাবে করতে হয়, যাতে করে, কারণ মানুষজন তো সেই দিক দিয়ে হাঁটতে পারে। সো যাতে করে হচ্ছে কোনো ধরনের হচ্ছে এই ধরনের আনএক্সপেক্টেড কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। ওভারহেড ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, খুব শক্তিশালী যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন যে পোলগুলো আছে সেগুলো অনেক সময় ভেঙে পড়ে। সো এই ধরনের কিছু প্রবলেম আছে, বাট এই প্রবলেমগুলো সাধারণত হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে নাই। বাট আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে আপনাকে এই ইনসুলেশন পারপাস অনেক বেশি পরিমাণ খরচ করতে হয়। এবং যদি কখনো হচ্ছে কোনো মেনটেনেন্স দরকার হয়, অর্থাৎ যদি কোনো প্রবলেম ফল্ট হয়, সেই ফল্টটাকে আইডেন্টিফাই করা এবং সেই ফল্টটাকে হচ্ছে আহ, সেই ফলটাকে রিকভার করার জন্য হচ্ছে অনেক বেশি সময় দরকার হয়, এবং সেটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে এক্সপেন্সিভ হয়ে থাকে। এই কারণে হচ্ছে সারা ওয়ার্ল্ডে কমন প্র্যাকটিস হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইন, বা যেই সকল ক্ষেত্রে ওভারহেড ট্রান্সমিশন লাইনটা হচ্ছে ফিজিবল না, সেই ক্ষেত্রে সাধারণত হচ্ছে আন্ডারগ্রাউন্ডটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাকে অনেকগুলো জিনিস কনসিডার করতে হবে, যেটা বলছিলাম কেবলিংটা ভালো করে করতে হবে, তারপর হচ্ছে একটু মাটি গভীরভাবে গর্ত করে দেন আমাকে হচ্ছে সেই কেবলিং গুলো করতে হবে। দেন আসে হচ্ছে আন্ডার ওয়াটার যদি হয়ে থাকে, অর্থাৎ যদি কখনো কখনো সাবমেরিন এই টাইপের যদি কেবল হয়, আপনারা জানেন যে অপটিক্যাল ফাইবার যেটা আমাদের যে সিমি উই ফোর অথবা সিমি উই ফাইভ উই ফাইভ, সেগুলো সবই মূলত সাবমেরিন কেবল সমুদ্রের নিচ দিয়ে এসছে, এবং সেখানে হচ্ছে মূলত অপটিক্যাল ফাইবার সাধারণত ব্যবহার করা হয় নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে। তো ওই রকম সিচুয়েশন গুলোতে সেটা হচ্ছে আরো বেশি এক্সপেন্সিভ, কারণ সেই ক্ষেত্রে আপনি যখন হচ্ছে এরকম হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে আনবেন, তখন আপনাকে প্রোটেকশন মেজার অনেক অনেক বেশি পরিমাণে নিতে হয়। কয়েক লেয়ারের প্রোটেকশন সেখানে ব্যবহার করা হয়, সেই সকল ক্ষেত্রে সাধারণত হচ্ছে আমাদের কস্ট হচ্ছে অনেক বেড়ে যায়। সো এইখানে একটু আমরা কম্পারিজন দেখিয়েছি যে অ্যালুমিনিয়াম কখন ব্যবহার করব বা কপার কখন ব্যবহার করব, এবং এদের মধ্যে পার্থক্য কি। সো পার্থক্য হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে তুলনামূলকভাবে হালকা, এবং যদি কন্ডাক্টিভিটি বলে, অবশ্যই যেটা বলছিলাম একটু আগে, কপার হচ্ছে কপার হচ্ছে কন্ডাক্টিং, ভালো কন্ডাক্টর। বাট দাম হচ্ছে কপারের বেশি, এবং আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন কপার আমাদের আশেপাশের বাসাবাড়ির আশেপাশ থেকে অনেক সময় চুরি হয়ে যায়, কারণ এটার দাম হচ্ছে অনেক বেশি। বাট এক্ষেত্রে অ্যালুমিনিয়াম হচ্ছে অপেক্ষাকৃত আহ, কম দামের হয়ে থাকে। তবে আমাদের যে ট্রান্সমিশনের ক্ষেত্রে, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি। আমরা হচ্ছে লো ভোল্টেজের ক্ষেত্রে আমরা বাসা বাড়িতে সাধারণত আমরা হচ্ছে কপারটা ব্যবহার করি।
দেন আসে হচ্ছে সাবস্টেশন। এই শব্দটার সাথে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত, যে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমরা একটু যদি একটু আলোচনা করি যে সাবস্টেশন বলতে কি বোঝায়। তো সাবস্টেশন হচ্ছে এই যে কি ফ্যাসিলিটি ইন এন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম দ্যাট ট্রান্সফর্ম ভোল্টেজ লেভেল। অর্থাৎ পাওয়ার সাবস্টেশনের মেইন কাজটাই হচ্ছে মূলত হচ্ছে ভোল্টেজ লেভেলটাকে হচ্ছে মূলত হচ্ছে কম বেশি করা, অর্থাৎ সেটাকে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ অথবা লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা। এবং এইটা করার জন্য তাকে কিছু অবশ্যই হচ্ছে সেফটি মেজার তার মধ্যে রাখতে হয়, যেটাকে আমরা সুইচ গিয়ার বলছি। এবং আহ, আমাদের যারা হচ্ছে কনজিউমার এন্ডের মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটিটা হচ্ছে নিশ্চিত করা। সো আমরা যে শুরুর দিকে যেটা বলছিলাম যে ট্রান্সমিশন লাইন জেনারেটিং স্টেশন থেকে ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়। তো সেই জায়গাতে হচ্ছে আমরা মূলত হচ্ছে সাবস্টেশনের মাধ্যমে সেই কাজগুলো করে থাকি। দেন হচ্ছে ট্রান্সমিশন লাইন থেকে যখন আবার ডিস্ট্রিবিউশন লাইনে নিয়ে আসা হয়, তো ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন সেই জায়গাটাতে আমরা সাবস্টেশনের মাধ্যমে সেটা করে থাকি। এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে কনজিউমার এন্ডে হচ্ছে পাওয়ারটাকে সাপ্লাই করার জন্য আমরা সেই জায়গাটাতেও হচ্ছে আমরা সাবস্টেশনই ব্যবহার করে থাকি। সো সাবস্টেশনের ক্লাস আমরা সেটা ডিটেলস আলোচনা করব। সাবস্টেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে, ডিটেলস আলোচনা করব, যেহেতু ট্রান্সমিশন সিস্টেমের সাথে এটা রিলেটেড সেই জন্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো এটার কম্পোনেন্টসগুলো হচ্ছে প্রাইমারি পাওয়ার লাইন থাকে, দেন ভোল্টেজ ট্রান্সফরমার থাকে, দেন কারেন্ট ট্রান্সফরমার থাকে, যেটাকে আমরা সাধারণত সিটি বলে থাকি, কারেন্ট ট্রান্সফরমার বা কারেন্ট ট্রান্সফরমার, দেন হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এবং এটা একটা খুব কমন কোশ্চেন হচ্ছে যে কারেন্ট ট্রান্সফরমার কিভাবে হচ্ছে কানেক্ট করা হয়। সো আমরা জানি কারেন্ট ট্রান্সফরমারটা হচ্ছে সিরিজে কানেক্ট করা হয়। দেন হচ্ছে কিছু কন্ট্রোল বিল্ডিং, অর্থাৎ সাধারণত সাবস্টেশন হচ্ছে আশেপাশে সাধারণত হচ্ছে বিল্ডিং করে একটা হচ্ছে নির্দিষ্ট পেরিমিটারের মধ্যে রাখা হয়। তবে কিছু কিছু সব সাবস্টেশন যে ইনডোর হয় এরকম না, সাবস্টেশন আপনারা জানেন বিভিন্ন ধরনের হয়ে থাকে। দেন আমাকে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটেকশন মেজার থাকতে হয় বা রাখি আমরা, যেমন হচ্ছে লাইটিং অ্যাস্টার থাকে, দেন চারপাশে হচ্ছে সিকিউরিটি বেড়া দিয়ে থাকি। দেন আমরা হচ্ছে সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি, যাতে করে হচ্ছে হাই ভোল্টেজ যাতে বেশি পরিমাণ কারেন্ট যদি ফ্লো হয় সেটাকে হচ্ছে ইন্টারাপ্ট করার জন্য। সো এইখানে আমরা আহ, এইখানে আমরা একটু একটা সাবস্টেশনের যে কম্পোনেন্টস গুলো থাকে সেগুলো হচ্ছে ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত বাস। দেন আমরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনসুলেটর ব্যবহার করে থাকি, যাতে করে হচ্ছে আমার হাই যে পাওয়ারটা আছে সেটা যাতে করে সরাসরি হচ্ছে গ্রাউন্ডে যাতে করে পাস না করে। দেন আমরা হচ্ছে বেড়াটা ভালো বোঝা যাচ্ছে না, চারপাশে সাধারণত হচ্ছে একটা বেড়া দিয়ে থাকি, যাতে করে হচ্ছে যে কোনো প্রাণী অথবা সাধারণ মানুষ যাতে করে সহজে ভিতরে ঢুকে না যায়। তাই বিভিন্ন ধরনের কেবল আমরা সেখানে ব্যবহার করে থাকি। তারপরে খুবই কমন ব্যাপার হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আমরা সাবস্টেশনের মধ্যে ব্যবহার করে থাকি। সো এইখানেও একটু ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি যে একটা সাবস্টেশনের মধ্যে কোন কম্পোনেন্টসটা কিভাবে থাকে বা কোন কম্পোনেন্টসের নাম কি। সো এট এ গ্লাস আমরা যদি একটু বলি একটা সাবস্টেশনের কাজ কি, তাহলে সেটা আমরা বলবো যে মেইন কাজ হচ্ছে মূলত ভোল্টেজটাকে ট্রান্সফর্ম করা, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে হচ্ছে হাই ভোল্টেজ করা। দেন হচ্ছে সুইচিং অপারেশন করা, অর্থাৎ কখনো কখনো হচ্ছে লোডশেড করা। এই কাজগুলো হচ্ছে আমরা সাবস্টেশনের মাধ্যমে করে থাকি। দেন আবার সিস্টেমকে প্রোটেকশন জন্য, অর্থাৎ যদি হচ্ছে হাই কারেন্ট ফ্লো হয় সেই সিস্টেমটাকে প্রোটেকশন করার জন্য এখানে সার্কিট ব্রেকার, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আমরা সাধারণত এখানে ব্যবহার করে থাকি। এবং হচ্ছে লোডটাকে যেটা একটু আগে বলছিলাম লোডশেড করার জন্য। সো আমার লোড জেনারেশন এবং লোড এই দুটার মধ্যে ব্যালেন্স করার জন্য বর্তমানে আমরা সাধারণত স্ক্যাডা সিস্টেম ব্যবহার করে থাকি। সো স্ক্যাডাটা একটু মিনিংটা আমরা একটু ভালো করে মনে রাখবো, সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশন। অর্থাৎ এটা হচ্ছে একটা অটোমেশন সিস্টেম, যেটা হচ্ছে আহ, আমার জেনারেশন কত এবং লোড কত এই দুটার মধ্যে হচ্ছে মূলত ব্যালেন্স করে। সো আমরা অলরেডি আলোচনা করেছি, এরকম একটা প্রশ্ন হতে পারে যে কোনটা হচ্ছে একটা সাবস্টেশনের হচ্ছে কম্পোনেন্টস। তো সাবস্টেশন মানে হচ্ছে আমরা জানি বাস বার থাকবে, সার্কিট ব্রেকার থাকবে, বিভিন্ন ধরনের হচ্ছে আইসোলেটর থাকবে,
কারেন্ট ট্রান্সফরমার থাকবে, পটেনশিয়াল ট্রান্সফরমার থাকবে, দেন হচ্ছে লাইটনিং অ্যারেস্টার থাকবে, বিভিন্ন ধরনের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে রিলে থাকবে, দেন ক্যাপাসিটর ব্যাংক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন করার জন্য সাধারণত ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয়। এবং ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে আপনারা জানেন 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সো যেহেতু প্রসঙ্গক্রমে আসছে সেই জন্য বিষয়টা একটু বলা যে ক্যাপাসিটর ব্যাংকের কাজ কি, তাহলে আমরা বলবো সেটার কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা। এবং পাওয়ার ফ্যাক্টর আমরা জানি সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং বাট 1টা ইকোনমিক্যাল না, বা 0.95 যেটা সেটা হচ্ছে ইকোনমিক্যাল। সো এইটা একটা প্রশ্ন হতে পারে যে কত পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল। এইবার আসে হচ্ছে গ্রিড। গ্রিডের কাজ কি আসলে? সো গ্রিড মূলত বোঝা হচ্ছে একটা, যেটা বলেছিলাম আমরা শুরুতেই, যে একটা পাওয়ার সিস্টেমের মেইন কম্পোনেন্টস যদি বলি আমরা বলতে পারি তিনটা। একটা হচ্ছে জেনারেশন, দেন ট্রান্সমিশন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই যে জেনারেশন, তারপর হচ্ছে ট্রান্সমিশন, দেন ডিস্ট্রিবিউশন, এই তিনটার মধ্যে যে সমন্বয়ে যে কাজটা করে সেটাকেই বলা হচ্ছে গ্রিড বা ন্যাশনাল গ্রিড। আপনারা জানেন আমাদের দেশে যে গ্রিড আছে সেই গ্রিডকে মেনটেন করে হচ্ছে পিজিসিবি। সো এটা একটা প্রশ্ন হতে পারে যে হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর ফর ন্যাশনাল গ্রিড। সো আমরা বলবো পিজিসিবি, মিনিংটা আপনারা সবাই জানেন, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ। সো গ্রিড যেটা করে বা পিজিসিবি যেটা করে, আগেও বলেছি আবার বলছি, যে জেনারেটিং স্টেশনগুলো আছে অর্থাৎ যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সো পাওয়ার প্ল্যান্টগুলো যে পাওয়ারটাকে জেনারেট করে সেই জেনারেটিং পাওয়ারটাকে তাদের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে মূলত সারা দেশের যে জেনারেটিং যে পাওয়ারটা আছে সেটাকে হচ্ছে মূলত ট্রান্সমিশন লাইনে তোলে, এবং এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে মূলত সেটাকে বিভিন্ন জায়গাতে ট্রান্সমিট করে। এবং এই ট্রান্সমিশনটা আমরা জানি যে খুব হাই ভোল্টেজে সেটা করে, দেন পরবর্তীতে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ভোল্টেজটাকে আস্তে আস্তে স্টেপ ডাউন করা হয়, এবং ফাইনালি হচ্ছে কনজিউমার এন্ডের মধ্যে কনজিউমার এন্ডে সেটাকে পৌঁছে দেওয়া হয়। সো গ্রিড অর্থাৎ পিজিসিবি যে কাজটা করে সে মূলত হচ্ছে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে জেনারেটিং যে পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ারটা জেনারেট করে সেটাকে তারা হচ্ছে ট্রান্সমিট করে, এবং ট্রান্সমিট করে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে তাদের কাছে পৌঁছে দেয়। আপনারা জানেন ডিস্ট্রিবিউশন কোম্পানি হচ্ছে আমাদের দেশে আগে বলেছি ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওয়েস্ট জোন, এরকম পল্লী বিদ্যুৎ, এরকম অনেকগুলো হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে। সো আমি একটু যদি বলি যে গ্রিড কি, গ্রিড ইজ এ চেইন অফ ইন্টার কানেক্টিং মেশিনস, অর্থাৎ সে হচ্ছে মূলত আহ, সে 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 মূলত হচ্ছে ইন্টার কানেকশন করে জেনারেশন ডিস্ট্রিবিউশন, এই দুটার মধ্যে সে মূলত ইন্টার কানেকশনের কাজটা করে। এবং গ্রিডের মেইন কাজটা হচ্ছে মূলত হচ্ছে ব্যালেন্স করা, অর্থাৎ আমাদের জেনারেশন যেটা আছে, জেনারেশন এবং লোড এই দুইটার মধ্যে ব্যালেন্স করা। যে এখানে একটু বলেছি গ্রিড অপারেটরস হ্যাভ টু কনস্ট্যান্টলি মনিটর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড টু মেক শিওর দ্যাট দে আর ইকুয়াল। অর্থাৎ আমার যেই পরিমাণ সাপ্লাই আছে, আমার সাপ্লাই মিনস আমার জেনারেশন, যেই পরিমাণ জেনারেশন আছে ঠিক সেই পরিমাণ যাতে করে লোড হয়। যদি কোনো কারণে লোড খুব বেশি হয় তখনই সাধারণত হচ্ছে লোড শেড করতে হয়, এবং যদি এটা কোনো কারণে জেনারেশন এবং লোডের মধ্যে সে যদি ব্যালেন্স করতে না পারে এবং এইটা যদি ম্যাসিভ আকারে হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক আউট। অর্থাৎ ব্ল্যাক আউটটা হয় মূলত আমি যদি ধরে নিই যে আমার পাওয়ার প্ল্যান্ট আছে, ধরে নিলাম হচ্ছে 10টা পাওয়ার প্ল্যান্ট থেকে আমি হয়তো উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি 200 মেগাওয়াট হচ্ছে পাওয়ার আমি জেনারেট করছি। এবং আপনারা জানেন আমাদের লোডটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। সো আমরা একই সময় সাধারণত সবগুলা হচ্ছে পাওয়ার প্ল্যান্টকে আমরা অপারেট করি না। যখন পিক লোড থাকে বা পিক আওয়ার থাকে তখন আমরা কিছু জেনারেটরকে কিছু পাওয়ার প্ল্যান্টকে আমরা হচ্ছে অন করি। আবার যখন লোড কমে যায় বা সবগুলা ইউনিটকে আমরা একই সময় অপারেট করি না, আমার লোডের সাথে ব্যালেন্স করে আমরা সেটা মূলত করে থাকি। এখন যেটা উদাহরণ বলছিলাম, আমি ধরে নিচ্ছি আমার টোটাল পাওয়ার প্ল্যান্ট আছে 10টা, যারা হচ্ছে টোটাল 200 মেগাওয়াট উৎপাদন করছে। এবং আমার কোনো কারণে হয়তো একটা বড় একটা পাওয়ার প্ল্যান্ট কোনো কারণে সে হয়তো
সে কোনো কারণে সাপ্লাই দিতে পারছে না, ধরে নিচ্ছি সেটা তো 50 মেগাওয়াটের, তার মানে এই যে 150 মেগাওয়াট হচ্ছে আমার এখন জেনারেশন, তার মানে আমার লোডটাকেও কমায় 150 করতে হবে, এবং এই কাজটা খুব অল্প সময়ের মধ্যে করতে হয়। যদি কোনো কারণে আমি লোডটাকে 150 মেগাওয়াটে করতে না পারি, তখনই হচ্ছে আমার অনেক সময় হচ্ছে ব্ল্যাক আউট হয়। অর্থাৎ ব্ল্যাক আউট মানে হচ্ছে আমার যে জেনারেশন যেটা আছে বা সাপ্লাই যেটা আছে, সেই সাপ্লাইটা যদি হচ্ছে আমার যে লোড আছে, যে ডিমান্ড আছে, তার থেকে যদি কম হয় এবং এইটা ম্যানেজ যদি আমি করতে না পারি, তখন হচ্ছে ব্ল্যাক আউট হয়। আমার মনে আছে 2014 সালে, তখন আমি ইউনিভার্সিটি পড়ি, তখন হচ্ছে একবার ব্ল্যাক আউট হয়েছিল সারা দেশে। এরপর আবার মাঝখান দিয়ে কোনো একটা কোনো একটা টাওয়ার ভেঙে পড়েছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। তখন এইরকম হচ্ছে অল্প সময়ের জন্য ব্ল্যাক আউট হয়েছিল। অর্থাৎ ব্ল্যাক আউট বলতে বোঝায় কমপ্লিট শাটডাউন, যদি হচ্ছে কোনো কারণে কোনো একটা দেশের বা কোনো সাধারণত কোনো একটা দেশকেই বোঝায়, কোনো একটা দেশের পুরা দেশ অথবা বিরাট অংশ যদি হচ্ছে ইলেকট্রিসিটির বাইরে চলে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক আউট। সো এই ব্ল্যাক আউট যাতে না হয়, এটা ম্যানেজ করার কাজও, দায়িত্বটা হচ্ছে মূলত গ্রিড সিস্টেম যারা ম্যানেজ করে, বা পিজিসিবির বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি। সো এবার আসে হচ্ছে স্মার্ট গ্রিড। সো আগে এই কাজগুলো হচ্ছে ম্যানুয়ালি করা হইতো, সেখান থেকে এখন হচ্ছে স্মার্ট গ্রিড কনসেপ্টটা আসছে। স্মার্ট গ্রিড হচ্ছে মূলত সে হচ্ছে রিয়েল টাইম সে মনিটর করে আমার হচ্ছে জেনারেশন কত এবং আমার হচ্ছে লোড কত, এবং লোড এবং জেনারেশন এই দুইটার মধ্যে সে মূলত রিয়েল টাইমে সেটাকে ব্যালেন্স করে। এবং আমার সিস্টেমের মধ্যে, অর্থাৎ কোনো পাওয়ার প্ল্যান্টে কিংবা আমার ট্রান্সমিশন লাইনের মধ্যে কিংবা ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে কোনো ফল্ট আছে কিনা, সেই ফল্টটাকে হচ্ছে অটোমেটিক হচ্ছে সে ডিটেক্ট করে, এবং সেই ফলটাকে সে অটোমেটিক্যালি হচ্ছে সেটাকে সলভ করারও চেষ্টা করে। যদি কোনো কারণে সেটাকে সলভ করা না যায়, দেন হচ্ছে সে হচ্ছে সাধারণত ওয়ার্নিং দেয়। সো স্মার্ট গ্রিড বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্মার্ট একটা সিস্টেম, যেটা হচ্ছে যার কাজ হচ্ছে মূলত আমার জেনারেশন এবং লোড এই দুটার মধ্যে ব্যালেন্স করা। দেন এটার মধ্যে এখন হচ্ছে রিনিউয়েবল এনার্জিটাকেও ইন্টিগ্রেট করা হয়েছে, অর্থাৎ যাতে করে কোনো কারণে যদি আমার কোনো একটা সিস্টেম, বড় একটা পাওয়ার প্ল্যান্ট যদি জেনারেশনের বাইরে চলে যায় ফল করে, সো আমি যাতে করে রিনিউয়েবল এনার্জি দিয়ে সেটাকে ওই ইন দ্য মিন টাইম যাতে করে আমি ব্যাকআপ দিতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে ম্যানেজ করা হচ্ছে মূলত স্মার্ট গ্রিড। দেন আমরা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের সাথে আমরা সবাই পরিচিত। যদি কোনো একটা লোডের মধ্যে বা কোনো একটা সিস্টেমের মধ্যে যদি কোনো কারণ হচ্ছে অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হওয়ার মতন অবস্থা তৈরি হয়, দেন সার্কিট ব্রেকার হচ্ছে আমার সেই লোডটাকে আমার সিস্টেম থেকে হচ্ছে আউট করে দেয়। আমি যদি একটা উদাহরণ দিই, সার্কিট ব্রেকারের আমাদের ডিটেলস ক্লাস আছে, so আমরা হচ্ছে সেই জায়গাটাতে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি এখানে একটা সার্কিট ব্রেকার চিন্তা করি, দেন এটা হচ্ছে আমরা একটা এসি চিন্তা করি। সো সিম্পল একটা সিস্টেম যদি আমি এখানে চিন্তা করি, যে আমার হচ্ছে একটা এসি, আমরা জানি এসি হচ্ছে একটা এক্সপেন্সিভ হচ্ছে একটা লোড। সো এখন আমি তো কখনোই চাই, এবং আমরা, আপনারা যে সবাই জানেন যে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস একটা নির্দিষ্ট ভোল্টেজে সে হচ্ছে অপারেট করে, যেটাকে আমরা সাধারণত রেটেড ভোল্টেজ বলে থাকি। সো এই ভোল্টেজের, রেটেড ভোল্টেজ বা রেটেড কারেন্টের বেশি কারেন্ট যদি আমার সেই লোডে যদি হচ্ছে ফ্লো করে, তখন আমার সেই লোডটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ওভার কারেন্টের কারণে। সো আমরা সার্কিট ব্রেকারের মেইন কাজটাই হচ্ছে মূলত আমার যে লোডগুলো আছে সেই লোডে যাতে করে হচ্ছে অতিরিক্ত কারেন্ট যাতে ফ্লো হতে না পারে। সো সার্কিট ব্রেকার যেটা করে, আমি যদি ধরে নিই আমার সিস্টেম থেকে কোনো কারণ হচ্ছে অতিরিক্ত কারেন্ট ফ্লো করছে, তো সার্কিট ব্রেকার এইখানে মূলত আমার লোডটাকে আমার সিস্টেম থেকে হচ্ছে আলাদা করে দিবে, যার ফলে এখানে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, এবং আমার হচ্ছে এই লোডটা হচ্ছে সেফ থাকবে। সো এটাকে ট্রিপ করা বলে, আপনারা সবাই জানেন। সেইগুলো আমরা হচ্ছে সার্কিট ব্রেকার যে ক্লাস, সেখানে ডিটেলস আলোচনা করব কিভাবে এটা কাজ করে। সো বারবার আমি একটু বিষয়গুলো নিয়ে এসেছি যাতে করে আমাদের হচ্ছে আহ, মনে থাকে আর কি, সেই কারণে হচ্ছে এই বিষয়গুলোকে সামারি আকারে আবার হচ্ছে পরবর্তী সময়ে নিয়ে আসা। এবং আমি এই আজকের ক্লাসটা আপনারা দেখেছেন প্রেজেন্টেশনের মতো করে না করে বইয়ের মতো করে রেখেছি, যাতে করে আপনি রিডিং পড়লেই আপনি বুঝতে পারেন, এবং একটু বেশি ইনফরমেশন রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনি বই না পড়লেও এখানে থেকে যাতে করে আপনার যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো যাতে করে আপনি এখান থেকে পেয়ে যান। সো ওভারহেড লাইন আমরা এগুলো হচ্ছে আলোচনা করেছি। আপনারা ক্লাসের পরবর্তী সময়েও হচ্ছে একটু চেষ্টা করুন হচ্ছে এই পিডিএফটা বা একটু ভালো করে হচ্ছে পুরোটা একটু রিডিং পড়ার জন্য। রিডিং পড়লেও আই হোপ যে আপনাদের অনেকগুলা হচ্ছে বিষয় ক্লিয়ার হয়ে যাবে।
যদি কোনো জায়গাতে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের ক্লাসগুলোতে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করছি সেগুলোর আনসার দেওয়ার জন্য। সো কন্ডাক্টর ম্যাটেরিয়ালস সেটাও আমরা আলোচনা করেছি। কন্ডাক্টর ম্যাটেরিয়ালস সাধারণত হচ্ছে আমরা কপার অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। আমরা আমাদের বাসা বাড়িতে বা লো ভোল্টেজ যে লোডগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা সাধারণত কপারটা ব্যবহার করে থাকি, বাট হাই ভোল্টেজ যে লোডগুলো আছে অর্থাৎ ট্রান্সমিশন লাইনে এবং ডিস্ট্রিবিউশন লাইন, মূলত ট্রান্সমিশন লাইনে আমরা মূলত অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। এটার প্রধান কারণ হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম হচ্ছে ওজনে হালকা, কপার ওজনে বেশি হয়ে থাকে। এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কপারের দাম বেশি, অ্যালুমিনিয়ামের দাম অপেক্ষাকৃত হচ্ছে কম। সো লাইন সাপোর্ট সেটা আপনারা জানেন। লাইন সাপোর্ট মানে হচ্ছে আমরা যে ইলেকট্রিক পোলগুলো ব্যবহার করি অথবা টাওয়ার যেগুলো ব্যবহার করে থাকি, যেই আমরা একটু আগে বলেছিলাম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা সাধারণত এরকম ইলেকট্রিক পোল ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে আপনারা জানেন এই যে কন্ডাক্টরগুলো আছে, এই কন্ডাক্টরগুলো হচ্ছে পাতলা। সো এটা যে ওজন সেটাকে আমার এই পোলটা খুব সহজেই সেটাকে হচ্ছে এটা যে টেনশন সেটাকে ম্যানেজ করতে পারে। বাট আমার যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কন্ডাক্টরগুলো হচ্ছে অপেক্ষাকৃত অনেক মোটা, অনেক মোটা হওয়ার কারণে সেগুলো হচ্ছে অনেক ভারী হয়ে থাকে। অ্যালুমিনিয়াম তারপরেও সেটা অনেক ভারী হয়ে থাকে এবং সেই জন্য আমাকে হচ্ছে খুবই শক্ত মজবুত হচ্ছে সিস্টেম ব্যবহার করা হয়। এবং সাধারণত এই রকম হচ্ছে আমরা সাধারণত এরকম টাওয়ার ব্যবহার করে থাকি। এবং এই যে দুই দিকে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে, দুই দিক দিয়ে যে ট্রান্সমিশন লাইনটা যাচ্ছে, এই দুই দিক দিয়ে ট্রান্সমিশন লাইন যাওয়ার কারণ হচ্ছে মূলত আমার যাতে করে ব্যালেন্স হয়, অর্থাৎ এক দিক দিয়ে গেলে সেটা একদিকে ঝুঁকে পড়তে পারে। সো দুই দিক দিয়ে হচ্ছে মূলত ট্রান্সমিশন লাইন দেওয়া হয়, অথবা কখনো কখনো আবার উপর দিয়েও দেওয়া হয়। অর্থাৎ যাতে করে যদি হচ্ছে এটা শুধু সিঙ্গেল একটা ট্রান্সমিশন লাইন হতো, দেন হচ্ছে মাঝখান দিয়ে যাইতো ব্যালেন্স করার জন্য। যদি অনেক বেশি ট্রান্সমিশন লাইন গিয়ে থাকে, দেন এখান থেকে যায়, দেন এদিক দিয়েও যেতে পারে, এরকম ভাবে হচ্ছে ডিজাইনটা করা হয়। সো এবার আমরা একটু আসি ইনসুলেটর সম্পর্কে একটু আলোচনা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এইখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে ইনসুলেটর। সো ইনসুলেটরের কাজ কি সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সো এই ইনসুলেটরের মেইন কাজটা হচ্ছে, অর্থাৎ আমার এই যে আমি যে টাওয়ারটি এখানে বসে আছি এবং এই টাওয়ারের উপর দিয়ে আমরা জানি এই দিক দিয়ে হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিট করছে বা অনেক হাই ক্যাপাসিটির হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করছে। সেই পাওয়ারটা যাতে করে হচ্ছে গ্রাউন্ডে যাতে করে সরাসরি পাস করতে না পারে, সেই কারণে আমরা মূলত ইনসুলেটর ব্যবহার করি। ইনসুলেটর মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স বেশি মানে আমরা জানি হচ্ছে কারেন্টটা হচ্ছে কম ফ্লো হবে। সো মানুষ এবং অন্যান্য সিস্টেমগুলো যাতে করে হচ্ছে সেফ থাকে, সিকিউরিটি পারপাসে মূলত এই ইনসুলেটরগুলো আমরা ব্যবহার করে থাকি। এই ইনসুলেটর বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা সেইটাতে একটু আলোচনা করি। সো ইনসুলেটর যদি একটু বলি, দ্য ওভারহেড লাইন কন্ডাক্টর শুড বি সাপোর্টেড on the poles or towers in such a way that currents from conductors don't flow to earth through supports. Or support means এই যে পোল যেটা আছে অথবা এখানে যে টাওয়ারটা আছে সেটা বলছি, এটার মাধ্যমে যাতে করে সরাসরি হচ্ছে গ্রাউন্ডে যাতে করে হচ্ছে আমার হচ্ছে কারেন্টটা পাস করতে না পারে, সেই কারণে আমরা মূলত হচ্ছে ইনসুলেটরগুলো ব্যবহার করে থাকি। এই ইনসুলেটর বিভিন্ন রকমের হইতে পারে, একটা হচ্ছে পিন টাইপ হইতে পারে, সাসপেনশন টাইপ হইতে পারে, স্ট্রিং টাইপ হইতে পারে, শ্যাকল টাইপ হইতে পারে। So, আমরা একটু আলোচনা করি যে পিন টাইপ কোনটা। পিন টাইপ এই ছবিটা থেকে এটা বোঝা যাচ্ছে কিনা, পিন টাইপটা হচ্ছে মূলত এই রকম হয়ে থাকে, অর্থাৎ এই রকম টাইপের হয়ে থাকে এবং এটার মাঝখানে মূলত আমার কন্ডাক্টরটাকে বসানো হয়। এই কন্ডাক্টরটাকে মাঝখানে বসানো যাতে করে এটা এদিক সেদিক নড়াচড়া না করে, এই কারণেই মূলত হচ্ছে এই পিন টাইপ ইনসুলেটরটা ব্যবহার করা হয়। এবং এই পিন টাইপ ইনসুলেটরের ক্যাপাসিটি হচ্ছে 33 কেভি পর্যন্ত আমরা সাধারণত পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করে থাকি। সো এইটা একটা প্রশ্ন হয়ে থাকে যে পিন টাইপ ইনসুলেটর আমরা কখন ব্যবহার করে থাকি। তো পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করি যখন হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজটা অপেক্ষাকৃত কম, এটা ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার হইতে পারে। যেহেতু 33 কেভি আমরা যে সিস্টেমে আলোচনা করছি আজকে, সেখানে 33 কেভি খুব একটা বড় ভোল্টেজ না, সেই জন্য ওই জায়গাগুলোতে অর্থাৎ যেখানে ভোল্টেজ অপেক্ষাকৃত কম সেই জায়গাতে আমরা পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করি। এটা মূলত এইখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে এরকম, এর মধ্য দিয়ে মূলত আমার হচ্ছে কন্ডাক্টরটা যায়।
সাসপেনশন টাইপ যদি বলি, সাসপেনশন টাইপ মানে হচ্ছে আহ, এই রকম, এখানে অনেকগুলো মূলত এটার মধ্যে হচ্ছে আমার হচ্ছে ইনসুলেটর থাকে। এবং এইখানে যত এই যে আমি যদি নাম্বারিং করি 1 2 3 4, যত বেশি পরিমাণ ইনসুলেটর থাকবে বা আমরা যদি এটাকে ডিস্কও বলতে পারি, যত বেশি পরিমাণ ডিস্ক থাকবে তার ক্যাপাসিটি হচ্ছে তত বেশি হবে। এবং এই ডিস্কগুলো সাধারণত সিরিজে কানেক্ট করা হয়। সো এটা একটা প্রশ্ন হতে পারে যে সাসপেনশন টাইপ ইনসুলেটরের মধ্যে যে ডিস্ক গুলো থাকে সেগুলো কি সিরিজে নাকি প্যারালালি কানেক্ট করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, এইভাবে হচ্ছে মূলত সিরিয়ালি হচ্ছে আমরা হচ্ছে এই ডিস্ক গুলোকে কানেক্ট করি। এবং এক একটা ডিস্কের ক্যাপাসিটি হচ্ছে 11 কেভি করে। অর্থাৎ আমি যে এখানে যেটা করেছি, 4টা ডিস্ক আছে, তার মানে এইটাকে আমরা ব্যবহার করতে পারি মূলত 44 কেবি ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন লাইনের জন্য। যেমন আমরা এরকম একটা প্রশ্ন হতে পারে যে সাসপেনশন টাইপ ইনসুলেটরের মধ্যে হচ্ছে আহ, আহ, স- আহ, যে ইয়েগুলো থাকে, ইনসুলেটর গুলো বা ডিস্ক গুলো থাকে, সেগুলো হচ্ছে কিভাবে থাকে আমরা জানলাম, সেটা হচ্ছে সিরিজে কানেক্ট থাকে। দেন আমরা যেটা জানলাম, প্রত্যেকটার ক্যাপাসিটি হচ্ছে 11 কেবি। তার মানে আমি যত বেশি সিরিজে, আপনারা একটু যদি রাস্তার মধ্যে খেয়াল খেয়াল করে তাহলে দেখবেন এরকম অনেক সময় হচ্ছে এরকম একাধিক হচ্ছে ডিস্ক একটা আরেকটার সাথে সিরিজে যুক্ত থাকে। এবং যত বেশি পরিমাণে আপনি এরকম ডিস্ক দিবেন তার মানে সেটার ইনসুলেটিং ক্যাপাসিটি অথবা সেটার তত বেশি পরিমাণ ভোল্টেজকে সে হচ্ছে ক্যারি করতে পারবে। দেন আসে হচ্ছে স্ট্রিং টাইপ ইনসুলেটর। তো স্ট্রিং টাইপটাও মূলত হচ্ছে আমার, এখানে আমরা যেটা আলোচনা করেছি সাসপেনশন ইনসুলেটর, দুইটা হচ্ছে মূলত একই রকমই। অর্থাৎ এইখানে মূলত 1 2 3 4 5 6 7 অনেকগুলো মূলত ডিস্ক আছে। তার মানে হচ্ছে স্ট্রিং এবং হচ্ছে সাসপেনশন যে ইনসুলেটর আছে দুইটা একই রকম, বাট পার্থক্য হচ্ছে যে জায়গাগুলোতে ব্যান্ড থাকে, ব্যান্ড মানে বাঁকা, ধরো এরকম যদি একটা টাওয়ার আমি চিন্তা করি, সো এখান থেকে বের হইলো, দেন এই দিকে হয়তো বাঁকা হয়ে এই দিকে হয়তো আমার কোনো কারণে আমার সিস্টেমটাকে ট্রান্সমিশন লাইনটা ঘুরতে হচ্ছে। সো এই যে ব্যান্ড, এই ব্যান্ড যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সাধারণত স্ট্রেন যে ইনসুলেটর আছে সেটা ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে বাঁক আছে বা ব্যান্ড আছে সেই জায়গাগুলোতে মেকানিক্যাল স্ট্রেংথ আরো বেশি দরকার হয়, সেই জায়গাগুলোতে আমরা মূলত স্ট্রেন টাইপ ইনসুলেটরটা ব্যবহার করি, যেটা ক্যাপাসিটি যেটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেচ বা মেকানিক্যাল স্ট্রেংথ হচ্ছে অনেক বেশি সাসপেনশন টাইপ ইনসুলেটরের তুলনায়। বাট দুইটা মূলত দেখতে একই রকম, পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। এবং আহ, যেটা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে পিন টাইপটা আমরা সাধারণত 33 কেভির জন্য আমরা ব্যবহার করে থাকি। এর বেশি ভোল্টেজ যখন হয় সেই জায়গাগুলোতে আমরা সাধারণত সাসপেনশন অথবা স্ট্রেন টাইপ হচ্ছে ইনসুলেটর ব্যবহার করি। কারণ আমি শুরুতেই বলেছি প্রত্যেকটার ক্যাপাসিটি হচ্ছে 11 কেভি করে। তার মানে এখানে যত বেশি পরিমাণ আমি দিব, সিরিজে কানেক্ট করব, তত বেশি পরিমাণ সে লোড নিতে পারবে। সুইচ ট্রেনের ক্ষেত্রেও এরকম, সাধারণত হচ্ছে বেশি বেশি লোডের ক্ষেত্রে 33 কেবি বা তার থেকে বেশি লোডের ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্রেন টাইপ ইনসুলেটরটা ব্যবহার করে থাকি। শেকলটার ক্ষেত্রে হচ্ছে আহ, আমরা এটাকে বলতে হচ্ছে মূলত ডিসি সিস্টেমে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সাধারণত 33 কেবি পর্যন্ত সাধারণত শেকল টাইপ ইনসুলেটরটা ব্যবহার করা হয়ে থাকে। তো বর্তমান সময়ে আসলে এই শেকল ইনসুলেটর ব্যবহার না করে স্ট্রেন অথবা সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলোই ব্যবহার করা হয়। বাট আপনি চাইলে যে 33 কেভি পর্যন্ত সিস্টেমের মধ্যে আপনি যে শ্যাকল টাইপ যে ইনসুলেটর রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন আপনি মূলত 3টা ডিস্ক আছে, এরকম কম বেশি হচ্ছে ডিস্ক এখানে থাকে। সো এইগুলো যত ইম্পর্টেন্ট না, আমরা একটু স্যাক জিনিসটার মধ্যে আসি। স্যাক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। সেটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনারা যদি কোনো ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইনে আপনারা খেয়াল করবেন, তখন অনেক সময় আমরা দেখি যে যে কন্ডাক্টর আছে সেটা সাধারণত এইরকম একটু ঝুলে থাকে। আমরা কখনোই হচ্ছে খুবই এইরকম টাইপের হচ্ছে দেখি না। তবে শীতকালে সাধারণত এইটা একদম এরকম হয়ে যায় না, একটু হয়তো এরকম হয়।
সো এই যে কন্ডাক্টরটা এইটা যদি এরকম স্ট্রেট হইতো তার মানে হচ্ছে সেই ক্ষেত্রে আমার খরচ অনেক কমে যেত, কারণ আমরা তো বলেছি ট্রান্সমিশন লাইন মানে হচ্ছে অনেক দীর্ঘ লাইন। সো সেই জায়গাটাতে যদি আমার এখানে যেহেতু এটা ঝুলে গেছে, ঝুলে যাওয়ার জন্য আমার নিশ্চয়ই হচ্ছে বেশি পরিমাণ কন্ডাক্টর দরকার হচ্ছে। এই ঝুলে যাওয়া জিনিসটাকেই বলা হয় হচ্ছে স্যাগ। অর্থাৎ স্যাগ মানে হচ্ছে, আমি একটু একটু সুন্দর করে যদি আঁকার চেষ্টা করি, এইটা যদি একটা টাওয়ার হয়, এইটা যদি আরেকটা টাওয়ার হয়, আমি যদি ধরে নিই যে এখান থেকে এটা এরকম ভাবে গেল। সো এই যে দূরত্বটা, এখান থেকে এটা কতটুকু ঝুলে গেছে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে স্যাগ। এটাকে আমার ক্যালকুলেশন করতে হয়। তো স্যাগের কাজ কি? কারণ হচ্ছে আপনি যদি ক্যালকুলেশন না করেন তার মানে হচ্ছে আপনি হয়তো এটাকে ভুল করে অনেক, আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি, সো আমি যদি এইভাবে দেই তার মানে আমাকে অনেক বেশি পরিমাণ হচ্ছে কন্ডাক্টর চলে যাচ্ছে। আবার আমি যদি এটাকে এইভাবে দেই তার মানে এমন হতে পারে শীতকালে হয়তো সেটা হচ্ছে সংকুচিত হয়ে খুবই টান টান অবস্থা মতো হলো, সেক্ষেত্রে আমার কন্ডাক্টর ছিঁড়েও যেতে পারে। সো আমি কতটুকু দিব, সো এটার একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে একটা এরকম, এটা ভুলে গেছি এই মুহূর্তে। সো এই স্যাগটা ক্যালকুলেশন করেই মূলত আমাকে ক্যালকুলেশন করতে হয়, এবং ক্যালকুলেশন করে আমি এটাকে কতটুকু হচ্ছে কতটুকু ঝুলাইয়ে রাখবো সেইটা আমি হচ্ছে বুঝতে পারি। তার মানে আমরা যদি বলি স্যাগ কি, স্যাগ আমরা বলবো ট্রান্সমিশন লাইন, আমরা হচ্ছে একটা যে গ্যাপটা থাকে, যে সাপোর্ট পয়েন্ট থেকে আমার যে কন্ডাক্টর আছে সেটা কতটুকু ঝুলে গেছে, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্যাগ। এবং এইটাকে আমরা কেন ক্যালকুলেশন করব, আদারওয়াইজ আমাকে অনেক বেশি পরিমাণ কন্ডাক্টর এখানে ব্যবহার করা লাগতে পারে, অথবা আমি হয়তো কম কন্ডাক্টর ব্যবহার করব। এই কম ব্যবহার করলে সেটা হয়তো আমার কখনো ছিঁড়ে যেতে পারে। সো সেই কারণে হচ্ছে আমরা এই স্যাগটা হচ্ছে ক্যালকুলেশন করব। সো এই, আচ্ছা, হাই ভোল্টেজ ডিসি, এইচভিডিসি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইচভিডিসি আপনারা সবাই জানেন, এটা মানে হচ্ছে হাই ভোল্টেজ ডিসি কারেন্ট। সাধারণত একটা দেশ অন্য আরেকটা দেশ থেকে যদি হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করে, তখন সাধারণত এসিতে হচ্ছে পাওয়ারটাকে ট্রান্সমিট না করে সেটাকে ডিসিতে সেটাকে ট্রান্সমিট করে। এখন আমরা জানি পাওয়ার সিস্টেম হচ্ছে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটাই হচ্ছে মূলত হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট। বাট আমরা যখন এক দেশ থেকে অন্য আরেকটা দেশে যখন পাওয়ার ট্রান্সমিট করছি তখন আমরা ব্যবহার করছি হচ্ছে এইচভিডিসি, অর্থাৎ হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট। সো এটা কেন আমরা হচ্ছে এইচভিডিসি ব্যবহার করছি, হোয়াই নট এসি? কারণ আপনারা জানেন যে ডিসি থেকে এসি যে আমরা পাওয়ারটা যে জেনারেট করি এসিতে, সেটা হচ্ছে অনেক বেশি ইকোনমিক্যাল। বাট তারপরে হচ্ছে ডিসিতে কেন আমরা পাওয়ার ট্রান্সমিট করি, সেটার অনেকগুলো কারণ আছে। আমরা যে একটা কারণ বলি সেটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে এক এক দেশের ফ্রিকোয়েন্সি, দুই দেশের ফ্রিকোয়েন্সি ভিন্ন রকম হইতে পারে। সো ফ্রিকোয়েন্সি ম্যাচ করা একটা বিষয় আছে। দেন আমি যেই দেশ থেকে আমার হচ্ছে পাওয়ারটা ট্রান্সমিট করছি, সেই দেশের পাওয়ার সিস্টেমের মধ্যে যদি কোনো ফল্ট হয়, সেই ফল্ট যাতে করে আমার আমার যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে বা আমার সিস্টেমে যাতে করে ইন্টারাপ্ট করতে না পারে, সেই কারণে আমরা মূলত হচ্ছে ডিসিতে সেই পাওয়ারটাকে হচ্ছে ট্রান্সমিট করে থাকি। এছাড়াও যেহেতু লং ডিস্টেন্সে আমরা হচ্ছে পাওয়ারটাকে ট্রান্সমিট করছি, আপনারা জানেন কিছু ইফেক্ট আছে, স্কিন ইফেক্ট, করোনা ইফেক্ট, আজকে ক্লাসে আলোচনা করা হয়নি, পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সো এই ইফেক্টগুলো যাতে করে দেখা না যায় সেই জন্য আমরা মূলত হচ্ছে হাই ভোল্টেজ ডিসিতে হচ্ছে মূলত পাওয়ারটাকে হচ্ছে ট্রান্সমিট করি। সো এটা আহ, খুবই আসার মতন একটা জিনিস আর কি। সো আমরা এটাকে মনে রাখবো যে এইচভিডিসির কাজ কি। এটা সাধারণত হচ্ছে দীর্ঘ দূরত্বে, সাধারণত এক দেশ থেকে অন্য আরেক দেশে যখন আমরা পাওয়ারটা ট্রান্সমিট করি তখন আমরা হচ্ছে এইচভিডিসিতে পাওয়ারটা ট্রান্সমিট করি। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। সো সিনক্রোনাইজেশন কি জিনিস বা সিনক্রোনাইজ করা কি জিনিস, আপনারা জানেন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে ফেজগুলোর মধ্যে ফেজ সিনক্রোনাইজ করতে হয়, আদারওয়াইজ কিছু ফল্ট আসে। আমরা আজকের ক্লাসে সেই আলোচনায় যাচ্ছি না। সো এই সিনক্রোনাইজেশন প্রবলেমটা যাতে করে আমাকে ফেস করতে না হয়, এই কারণে আমরা মূলত হচ্ছে হাই ভোল্টেজ ডিসিতে আমরা হচ্ছে পাওয়ারটা ট্রান্সমিট করি। আপনারা জানেন ইন্ডিয়া থেকে আমাদের হচ্ছে এরকম
ইন্ডিয়া থেকে আমাদের দেশে যে পাওয়ারটা ট্রান্সমিট করা হয় সেটা মূলত হাই ভোল্টেজ ডিসির মাধ্যমে হচ্ছে আসছে। সো একটা হচ্ছে মূলত কুষ্টিয়া ভেড়ামারার মাধ্যমে এসেছে, আর একটা হচ্ছে আখাউড়াতে কুমিল্লা হয়ে হচ্ছে বাংলাদেশে এসেছে। এই দুইটা ভাবে হচ্ছে মূলত ইন্ডিয়া থেকে পাওয়ার বাংলাদেশে এসছে। So, আমরা এই জিনিসগুলো আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা এইগুলো আজকে আর করছি না। আপনারা একটু পড়াশোনা করবেন। যেই জায়গাগুলোতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই পরের ক্লাসে হচ্ছে আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। আর আবারও বলছি, এইখানে হচ্ছে আমরা যেটা চেষ্টা করেছি প্রেজেন্টেশনের মতো না করে বইয়ের মতো করে রাখার জন্য, যাতে করে আপনি রিডিং পড়লেও হচ্ছে আপনার আগে যে জিনিসগুলো পড়েছেন সেগুলো আবার যাতে করে মনে পড়ে যায়। যে জায়গাটা বোঝার বিষয় আছে আমরা চেষ্টা করব সেটা কাভার করার জন্য। যদি কোনো কারণে আমরা মিস করি অবশ্যই আপনি প্রশ্ন করবেন। এবং আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, এবং আপনাদের আরও এক্সারসাইজ করার জন্য হচ্ছে আপনাদের পিডিএফ এর মধ্যে অথবা হচ্ছে এক্সারসাইজ এরকম কিছু একটা নামে চেষ্টা করব অনেক বেশি পরিমাণে প্রশ্ন দেওয়ার জন্য, যাতে করে আপনারা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারেন। কারণ আপনি যখন অনেক বেশি পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করবেন তখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে। আহ, তখন আপনার জন্য প্রিপারেশনটাও ভালো হবে, কিংবা আপনি বুঝতে পারবেন কি আপনি কোন জায়গাটা হচ্ছে ঘাটতি রয়েছে, কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। এই আপনি নিজেকে তখন হচ্ছে জাজ করতে পারবেন। সো এখানে হচ্ছে কিছু প্রশ্ন আছে, আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সবাই একটু চেষ্টা করবেন হচ্ছে উম, যখন বাসায় দেখবেন এটা অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু সলভ করার জন্য। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে হচ্ছে জানাবেন। প্রশ্নগুলোর আমি আর যাচ্ছি না। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আজকের টপিক নিয়ে অথবা ওভারঅল প্রিপারেশন নিয়ে যে কোনো প্রশ্নই করতে পারেন, তাহলে আমরা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নগুলো আপনার আজকে যে বিষয়ে আলোচনা করেছে অথবা হচ্ছে ওভারঅল প্রিপারেশন যে কোনো বিষয়ে আপনারা হচ্ছে প্রশ্ন করতে পারেন। ওকে, সো এই মুহূর্তে কোনো প্রশ্ন দেখছি না। এনিওয়ে, আপনাদের যদি পরবর্তীতেও হচ্ছে কোনো প্রশ্ন মনে আসে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করবেন। এবং আজকের এই ক্লাসটা দেখার পরও যদি আপনার কোনো বিষয় মনে হয় যে সেই বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পারেননি, আমাদেরকে প্রশ্ন করলে বা হচ্ছে কমেন্ট করে জানালে আমরা চেষ্টা করব পরের ক্লাসে সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য। আমি ক্লাসগুলোর লাইভ নিচ্ছি যাতে করে হচ্ছে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আর আপনি যদি কোনো একটা প্রশ্ন করেন সেটার উত্তর যদি আপনি সাথে সাথে পেয়ে যান, সেটা আমাদেরকে আসলে উৎসাহিত করে পড়াশোনা একটু ভালো করে পড়াশোনা করার জন্য। সো সামনে যে সময়টা আছে হাতে সেই সময়টাকে চেষ্টা করুন ভালোভাবে হচ্ছে ইউটিলাইজ করার জন্য। আপনার প্রস্তুতি ভালো হোক, এবং আপনার যে জায়গাগুলোতে কনফিউশন অথবা জানা দরকার মনে করবেন আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনার প্রস্তুতি ভালো হোক এই শুভকামনা আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।